আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি বদিরুজ্জামান আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল আয়ার স্টাডি কর্নার বাংলাতে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে বেগার দ্য নেইবার পলিসি নিয়ে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের ক্ষেত্রে। প্রথমত আমরা ধরে নেই যে দুইটা রাষ্ট্র রয়েছে, রাষ্ট্র এ এবং রাষ্ট্র বি। তো যদি রাষ্ট্র এ মনে করে সে রাষ্ট্র বি এর যে ইন্টারেস্ট রয়েছে সেই ইন্টারেস্টটাকে দমিয়ে রেখে সে তার নিজের ইন্টারেস্টটাকে হাসিল করবে, এবং সেই ইন্টারেস্টটাকে হাসিল করতে গিয়ে সে অনেকগুলো পলিসি গ্রহণ করে। ঠিক রাষ্ট্র এ যখন এই ধরনের পলিসিগুলো গ্রহণ করে রাষ্ট্র বিকে দমিয়ে রাখার জন্য, রাষ্ট্র বিও কি করতে পারে? রাষ্ট্র বিও করে কি, তখন এ এর মতন সেম ক্যাটাগরির কিছু পলিসি সে গ্রহণ করে, তারও একই উদ্দেশ্য থাকে, সেও রাষ্ট্র এ কে সে কি করবে, রাষ্ট্র এ এর যে স্বার্থটা সেটাকে সে দমিয়ে সে তার নিজের স্বার্থটা বা অবজেক্টিভসটাতে তিনি বা রাষ্ট্রটা গেইন করবে। তো তার ফলে কি হয় যে দুইটা রাষ্ট্রই সেম ধরনের পলিসি গ্রহণ করে, এবং এর ফলে কি হয়, সেখানে বেগার দ্য নেইবার পলিসি হয়, যেন উভয় প্রতিবেশী একই ধরনের পলিসি দ্বারা চলছে, এবং সেক্ষেত্রে কিন্তু উভয় রাষ্ট্র কেউ কিন্তু তার আলটিমেট যে অবজেক্টিভ সেটা অর্জন করতে পারতেছে না, কারণ দুজনের একই টার্গেট, একজনকে ক্ষতি করে আর একজনের জয়লাভ। তো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের দুই দিক থেকেই অফেন্সিভ পজিশনে থেকে কখনো কোনো গেইন অর্জন করা যায় না। তো সেইখান থেকেই মূলত নেইবার দায় পলিসিটা চলে এসেছে। আমি যদি একটা উদাহরণ দিই, মনে করেন যে ফুটবল খেলা হচ্ছে বা ক্রিকেট খেলা হচ্ছে স্টেডিয়ামে, বা আপনারা যারা ভার্সিটিতে আছেন, যারা হয়তো মঞ্চে নাটক দেখছেন, হয়তো পারে যে সামনে যে বসেছিল সে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে সে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়েছে, অতি এক্সাইটেড, তাই সে কি করলো, দাঁড়িয়ে গেল। পরবর্তীতে কি হইলো? পরবর্তীতে তার দাঁড়িয়ে যাওয়ার ফলে কি হলো, আপনি যে পিছনে আছেন, আপনার যে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটা কিন্তু সেখানে ব্যাহত হচ্ছে, কিন্তু তার যে ইন্টারেস্ট, অর্থাৎ যে দাঁড়িয়ে গিয়েছে তার ইন্টারেস্টটা কিন্তু হাসিল করতেছে। তবে তার ফলে আপনি কী করবেন? তার ফলে আপনি অবশ্যই ইমিডিয়েট আপনিও দাঁড়িয়ে যাবেন, কারণ আপনাকে খেলাটা দেখতে হবে বা আপনাকে অনুষ্ঠানটা দেখতে হবে। তো এর ফলে কি হচ্ছে, এর ফলে আপনিও দাঁড়িয়ে গেলেন, সেও দাঁড়িয়ে গেল। আবার আপনি যখন দাঁড়িয়ে গেলেন, আপনার পিছনে যে ছিল সেও এরকম সামনে একটা বাধা দেখতে পেলো, তারও দেখায় কিন্তু অসুবিধা হচ্ছে। তো এইভাবে কি হলো, এভাবে গোটা স্টেডিয়ামটা দেখা গেলো সকলে দাঁড়িয়ে গিয়েছে, সকলে একটা ইকুয়ালি অবজেক্টিভস চাই, ইকুয়ালি গেইন চাই, সকলে খেলাটা দেখতে চায়। তো তার ফলে কি হলো, জায়গার ক্ষেত্রে তখন প্রথম যে ব্যক্তি হিসেবে প্রথম যে দাঁড়িয়ে নিজের খেলার বেটার ভিউটা দেখার জন্য সে দাঁড়িয়েছিল, যখন সকলে দাঁড়িয়ে দেয় তখন কিন্তু আর সে এক ব্যক্তির পক্ষে যে গেইনটা ছিল সেই গেইনটা কিন্তু আর থাকে না, তখন কিন্তু ইকুয়ালি সেই গেইনটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, এবং ফলে কি হয় যে ওইখানে একটা আনস্টেবল পজিশন তৈরি হয়, অর্থাৎ একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়, এবং তার ফলে কিন্তু সেখানে যে কোনো ধরনের একটা অস্থিতিকর অবস্থা তৈরি হতে পারে। তো এইভাবেই কিন্তু বেকার দায় নেবার পলিসিটা চলে থাকে। তো আমাদের আজকে আলোচনার জায়গাটা হবে যে এই যে বেকার দ্য নেইবার পলিসি এর যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা সেইটা নিয়ে। তো হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা হয়েছিল সেই 1930-এর গ্রেট ডিপ্রেশনের সময়। তো গ্রেট ডিপ্রেশনের যে সময়টা, অর্থাৎ বর্তমানে আমরা দেখি যখন অর্থনৈতিক ক্রাইসিস ঘটে তখন কিন্তু হুট করেই ঘটে, যেহেতু প্রত্যেকটা রাষ্ট্র কানেক্টেড, তো এবং প্রত্যেকটা রাষ্ট্র কানেক্টেড বাই ডিজিটাল ডিভাইস, বাই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সব কিছু ডিজিটালি কিন্তু কাজটা হচ্ছে গ্লোবালাইজড ওয়ার্ল্ডের মাধ্যমে। তো তার ফলে কি ক্রাশ যখন ঘটে বা করা হচ্ছে, তখন কিন্তু এর একটা ইমিডিয়েট ইফেক্ট হচ্ছে বা ইমিডিয়েট ক্রাশ হচ্ছে। কিন্তু সেই গ্রেট ডিপ্রেশনের সময় কিন্তু যেহেতু তখন কিছু নির্দিষ্ট রাষ্ট্র ইন্ডাস্ট্রিয়ালাইজ ছিল, তখন কিন্তু সকল রাষ্ট্রের পক্ষে কিন্তু এরকম যে এককভাবে থাকা সম্ভব হয় না, বা এই যে অর্থনৈতিক যে গ্রেট ডিপ্রেশনের যে প্রভাবটা সেটা কিন্তু একদিনে আসে না, সেটা প্রায় 10 বছর পরে কিন্তু গ্রেট ডিপ্রেশনের মধ্যে একটা ঘটনা ঘটছিল, তারও কিন্তু এই গ্রেট ডিপ্রেশনের একটা বড় প্রভাব কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত গিয়েছে। তো যখন গ্রেট ডিপ্রেশনের মতন অর্থনৈতিক অবস্থাটা আসে, এটা আসার পিছনে যারা স্কলার তারা মূলত দায়ী করেন এই বেগার দ্য নাইবার পলিসিটা। তো এই গ্রেট ডিপ্রেশন
অর্থনৈতিক যে মহামন্দা এটা যখন আসে তার পূর্বে কয়েকটা যে প্রেক্ষাপট বা কন্ডিশন সমগ্র ইউরোপব্যাপী বা বিভিন্ন শিল্পোন্নত রাষ্ট্রগুলোর সামনে কিন্তু আসছিল, অর্থাৎ তাদের কিন্তু একটা পূর্ব লক্ষণ তারা কিন্তু দেখতে পাচ্ছিল যে এই লক্ষণগুলো যদি তারা সাকসেসফুলি হ্যান্ডেল করতে না পারে তাহলে কিন্তু একটা অর্থনৈতিক বড় ধরনের অবজ্ঞা তাদের বা অর্থনৈতিক বড় ধরনের ক্ষতি কিন্তু তারা ক্ষতির সম্মুখীন তারা হতে পারে। তো প্রথমে যে প্রিকন্ডিশনটা যে একটা অবস্থা সেখানে সৃষ্টি হয়েছিল, প্রথম হয়েছিল যে একটা মহামন্দার অবস্থা, অর্থনৈতিকভাবে একটা ডিক্লাইন ঘটনা চলতেছিল। পাশাপাশি সমগ্র ইউরোপব্যাপী বা যুক্তরাষ্ট্রে সেখানে কিন্তু বেকারত্বের হার অনেক বৃদ্ধি পাইছিল। পাশাপাশি যে এক্সচেঞ্জ রেট মুদ্রার যে মানটা সেটা কিন্তু কমে আসতে শুরু করে। পাশাপাশি যে উৎপাদন ব্যবস্থা কিন্তু কেন্দ্রীয়করণের থেকে হ্রাস পায়। তো এরকম অনেকগুলো ঘটনা কিন্তু তখন একটার পর একটা ঘটতেছিল এবং এই ঘটনা কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রকে সচেতন করতেছিল যে তাদের একটা নির্দিষ্ট পলিসি গ্রহণ করা দরকার, এমন একটা পলিসি যার ফলে এই ধরনের কন্ডিশনগুলো যেন সামনে এগিয়ে না যেয়ে একটা বড় ধরনের অর্থনৈতিক মন্দা, বড় ধরনের অর্থনৈতিক ক্রাশ তৈরি না করতে পারে। কিন্তু এই ধরনের ঘটনাগুলো যখন ঘটতেছিল তখন কিন্তু স্টেটগুলো এই বেগার দ্য নাইবার পলিসিটা গ্রহণ করে। অর্থাৎ তখন শিল্পোন্নত রাষ্ট্রগুলোর মধ্যে হইতে পারে যে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এই রাষ্ট্রগুলো হয়তো ছিল। তো সেই ক্ষেত্রে কিছু রাষ্ট্র প্রথমে কী করলো, তারা যখন দেখলো এই ধরনের একটা অবস্থা, সেখানে মহামন্দা শুরু হয়েছে, সেখানে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, সেখানে উৎপাদন হ্রাস পাইছে, এই যাবতীয় অনেকগুলো কারণ সেখানে ঘটতেছে, তখন কী করলো তারা প্রথমে যে পলিসিটা নিয়েছিল সেই পলিসিটা নিল, তার নাম হচ্ছে তারা রাজস্ব যে ঘাটতির যে জায়গাটা বা রাজস্ব কমতির যে জায়গাটা, অর্থাৎ তারা প্রথমেই চিন্তা করলো যে আমরা এই ধরনের অর্থনৈতিক প্রবলেম থেকে সলভ করতে গেলে আমাদের প্রথমে আমদানির উপরে যে নির্ভরশীলতা আমাদের সেটা কমাইতে হবে এবং আমাদের রপ্তানিটা বৃদ্ধি করতে হবে। এবং তাই করার জন্য তারা কী করলো, প্রথমত তারা যে ট্যাক্সের পরিমাণটা বৃদ্ধি করে দিল, বিশেষ করে বিদেশি যে কোম্পানিগুলো ছিল তাদের ট্যাক্সের পরিমাণ বৃদ্ধি করে দিল। পাশাপাশি এই বৃদ্ধি করে দেওয়ার পর একটা বড় ধরনের ভর্তুকি কিন্তু যারা দেশীয় উৎপাদক তাদেরকে দেওয়া হইলো। তো এর ফলে কি হচ্ছে, এর ফলে দেশীয় যে উৎপাদনের মাত্রা সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাইল এবং দেশীয় উৎপাদনের মাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তারা কিন্তু সেই আমদানির জায়গাটায় এই ধরনের রাষ্ট্রগুলো একটা সিল মারার মতন একটা জায়গা আছে, সেখানে তারা আমদানি কমাবে। অর্থাৎ তারা যে পরিমাণ ট্যাক্স আরোপ করতেছে, যে পরিমাণ তারা ডোমেস্টিক যে খরচ সেটা যে পরিমাণ কমাচ্ছে, সেই পরিমাণ কিন্তু তারা আমদানির যে ক্ষেত্র সেখানেও কিন্তু তারা সেই পরিমাণ কমাচ্ছিল। তো তার ফলে কি হলো, তার ফলে রাষ্ট্রের উৎপাদন বৃদ্ধি পেল। অর্থাৎ রাষ্ট্রের যারা ডোমেস্টিক যারা প্রডিউসার ম্যানুফ্যাকচারার তারা কিন্তু রাষ্ট্র কর্তৃক সুবিধা পাওয়া শুরু করলো এবং তারা কিন্তু প্রচুর উৎপাদন করা শুরু করলো। কোন জিনিসগুলো, অর্থাৎ যে পণ্যগুলো বাইরে থেকে আমদানি করা হইতো এ পর্যন্ত, সেই পণ্যগুলোকে উৎপাদন করার জন্য রাষ্ট্রগুলো বেশি সেখানে সাবসিডি দেওয়া শুরু করলো এবং তাহলে সেই পণ্যগুলো কিন্তু আরও বেশি উদ্বৃত্ত আকারে তৈরি হইতে থাকলো। তখন রাষ্ট্র কিন্তু আর আমদানি করার জন্য কোনো কিছু দরকার পড়লো না, কারণ রাষ্ট্রের যে নিজস্ব ডিম্যান্ড সেটা কিন্তু পূরণ হয়ে গেল এবং পূরণ হওয়া বাদেও কিন্তু সেখানে অনেক সাবসিডি পরিমাণ অনেক পণ্য সেখানে থাকলো। এবং এই রাষ্ট্রগুলো চিন্তা করলো এই যে অতিরিক্ত যে পণ্যটা রয়েছে আমাদের চাহিদা মেটানোর পরও সেটাকে আমরা করবো কি, আমরা দেশের বাইরে এক্সপোর্ট করব। এখন এ আর বি রাষ্ট্র যখন এই চিন্তাটা করলো, এই পলিসিটা তারা গ্রহণ করলো এই ধরনের অর্থনৈতিক প্রবলেমগুলোকে ফেস করার জন্য, তখন করলো কি তার পার্শ্ববর্তী যারা অন্য রাষ্ট্রগুলো CDEF এই 4টা রাষ্ট্র মনে করেন যে তারা করলো কি, অন্য রাষ্ট্র যখন এই পলিসিটা নিয়েছে আমরাও একই পলিসি নেব। তো তারাও করলো কি সেম ক্যাটাগরিতে গেল, তারাও নিজেদের যে দ্রব্যের উপর তাদের আমদানির উপর তারা নির্ভরশীল ছিল। মনে করেন যে তারা তখনকার ব্রেডের উপর এটা আমদানি করতো বা তারা যে কোনো একটা দ্রব্য আমদানি করতো, ওইটার উপর নির্ভরশীল ছিল। এখন ওই যে লাস্টে যে 4টা রাষ্ট্র CDEF এই 4টা রাষ্ট্র ওই আমদানি পণ্যগুলোকে নিজেদের মতন করে তৈরি করা শুরু করলো, নিজেদের চাহিদাটা তারা মিটাই ফেলালো, আবার তাদের উদ্বৃত্ত থাকলো। এর ফলে কি হলো, এখানে 6টা রাষ্ট্র এ থেকে শুরু করে F পর্যন্ত 6টা রাষ্ট্র নিজেদের যে ডিম্যান্ড সেটা কিন্তু নিজেরাই পূরণ করলো
এবং পূরণ করার পরে তাদের যে অতিরিক্ত পণ্যগুলো থাকলো, এখন সকল রাষ্ট্রই মনে করলো যে আমার এই পণ্যগুলো এক্সপোর্ট করব। কাকে কাকে এক্সপোর্ট করবো? এই মনে করলো আমি এই পণ্যটা বিকে এক্সপোর্ট করব, বি মনে করলো এই পণ্যটা সে সিকে এক্সপোর্ট করবে। কিন্তু দেখা গেলো যে প্রত্যেকেই যারা এ যদি বিকে এক্সপোর্ট করে, এর মানে কিন্তু বি এ থেকে কিছু আমদানি পাইতো, কোনো একটা দ্রব্য আমদানি করতো। এখন বিও কিন্তু এর মতন পলিসি গ্রহণ যেহেতু করছে, বিয়েরও কিন্তু আর কোনো চাহিদা নাই। হ্যাঁ, বিও যেহেতু সেম ধরনের প্রোডাক্টটা উৎপাদন করতেছে, তার ফলে কি বি সেই ধরনের এক্সপোর্টগুলো গ্রহণ করতেছে না, নিচ্ছে না। তো এই ধরনের এই যে পলিসিটা, যে 6টা রাষ্ট্রই যে বা এই পলিসিটা গ্রহণ করলো, এর ফলে কি হলো যে এর ফলে একটা ভারসাম্যহীন যে এক্সপোর্টের যে এত বিশাল পরিমাণ পণ্যগুলো যেটা উদ্বৃত্ত থেকে গেছে, সেটা কিন্তু আর ব্যবহার করা হচ্ছে না। এবং আমরা জানি একটা রাষ্ট্রের অর্থনীতির একটা বড় অংশ কিন্তু এক্সপোর্ট থেকে আসে। এবং যদি আমরা চিন্তা করে থাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর থেকে 20 শতাব্দীর শুরু থেকে যে শিল্পোন্নত রাষ্ট্রগুলো, তাদের অর্থনীতি কিন্তু অনেকাংশেই কিন্তু এক্সপোর্ট নির্ভর ছিল। তো এই এক্সপোর্ট কিন্তু এখন আর তারা করতে পারতেছিল না, কারণ সকল রাষ্ট্রই নিজের চাহিদাটা নিজেরা মেটাতে শুরু করলো। এর ফলে কি হলো, একটা বড় ধরনের একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হলো। দ্বিতীয় যে পলিসিটা তারা গ্রহণ করলো, যে তারা যখন দেখলো যে তারা নিজেদের প্রয়োজন মিটাইয়ে তারা মানে এই সমস্যাগুলো সমাধান করতে পারতেছে না, অর্থনৈতিক অবস্থা ডে বাই ডে আরও খারাপ হইতেছে, তখন তারা কী করলো, সবচেয়ে খারাপ পলিসিটা তখন তারা গ্রহণ করলো। তখন কী করলো, সে স্টেট এ বা স্টেট বি এই দুজন করলো কি, যে আবার পূর্বের যে পলিসি সেগুলো বাদ দিয়ে তারা কী করলো, তারা নিজেদের যে মুদ্রার যে মান আছে, সেই মুদ্রার মান করলো কি, তারা নিজেরাই কমিয়ে দিল, যে নিজেরা ইচ্ছা করে কমাই দিল, যে আমরা আমাদের টাকার মান আমরা কমাই দেব। হ্যাঁ, যে টাকার মান যখন কমাই দিল, টাকার মান কমাই দেওয়ার ফলে কি হলো, যে আমদানি তারা করতো, এখানে তারা টাকার মান কমাইছিল, এখানে একটা হিসাব করে, সেটা হচ্ছে যে আমদানিটা তারা করবে, তাদের প্রধান টার্গেট ছিল যে আমদানিটাকে রোধ করা। হ্যাঁ, আমদানি রোধ করা। তো যখন টাকার মানটা কমাই দিল, তখন আমদানি করা একটা জিনিস যখন সাধারণ একটা ক্রেতার আগে 100 টাকায় কিনতো, এখন টাকার মান অনেক কমে গেছে, তখন সেই জিনিসটা কিনতে তাকে 1000-2000 টাকা দিতে হচ্ছে। তো তার ফলে কি হবে, তার ফলে দেশের যে সাধারণ নাগরিকরা তারা কী করবে, ওই জিনিসটা গ্রহণ করবে না, তখন কী করবে, দেশীয় পণ্যটা তাকে গ্রহণ করবে। হ্যাঁ, তো তারা মুদ্রামানটাকে এরকমভাবে কমাই দিল। যখন মুদ্রামানটাকে কমাই দিল, মুদ্রামান কমানোর ফলে কী হলো, যে এ রাষ্ট্র যখন কমাইছে, বি রাষ্ট্র সেরকম কমাই দিছে। তারপরে আবার ওই যে CDEF এরাও কিন্তু সেরকম করে মুদ্রামানটা কমাই দিল। মুদ্রামান কমানোর ফলে কী হলো, যে একটা এক্সিস্টিং যে একটা এক্সচেঞ্জ সিস্টেম আছে, যেমন মনে করেন বর্তমানে যে আমরা মুদ্রার মান ভাঙা, মনে করেন যে বাংলাদেশের টাকা আমরা হিসাব করি ডলারের বিনিময়ে বা সোনার বিনিময়ে, তো কিন্তু এই ধরনের একটা সিস্টেম কিন্তু তখনও ছিল। যখন তারা ইউনিল্যাটারালি নিজেদের মুদ্রামানটা কমায় ফেলাইলো ইচ্ছে করে, তখন কিন্তু তারা আর ওই এক্সিস্টিং যে সিস্টেমটা ছিল এক্সচেঞ্জ সিস্টেম, সেইখানে কিন্তু তারা আর নাই। এখন মনে করেন ব্রিটেন যখন নিজের মুদ্রার মান নিজে কমাই দিল, ব্রিটেনের যে এক্সপোর্টের যে বড় পার্টনার যুক্তরাষ্ট্র, সে কী করলো, সে দেখলো যে না, আমার যে 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 মূল্যটা আমি সেটা কিন্তু পাইতেছি না, যখন মুদ্রার মানটা কমাই দিতেছে, অর্থাৎ সে কিন্তু যে টাকার যে ভ্যালুটা সেটা কিন্তু সে পাচ্ছে না। এর ফলে কি হলো, যে ওই ডিভ্যালুয়েশন অর্থাৎ মুদ্রামান যখন কমাই দিল, তার ফলে এই রাষ্ট্রগুলো তাদের যে অর্থনৈতিক যে জায়গাটা, যে আমরা যেটাকে বলি যে গ্রেট ডিপ্রেশনে যে জায়গা 1930-এর দশকের দিকে, সেখানে আর বেশি মাত্রায় তারা আগায় গেল, যে তারা মুদ্রার মান এখন অবস্থাটা চিন্তা করে দেখেন, যে আপনি ব্রিটেন থেকে ফ্রান্সে গেছেন, সেখানে একটা জিনিসের দাম হঠাৎ করে আপনি ব্রিটেন থেকে টাকা নিয়ে গেছেন, সেখানে হঠাৎ করে ফ্রান্সে যায় দেখেন যে টাকা নিয়ে আপনি আসছেন, সেখানে ফ্রান্সে ইচ্ছা করে জিনিসের দামটা নিজেদের মুদ্রা মানটা নিজেরা কমাই দিচ্ছে। তো তার ফলে কি হয়েছে, তার ফলে যে আপনি যেই জিনিসটা কিনতে যাচ্ছেন সেই জিনিসটা কিন্তু আর আপনি কিনতে পারতেছেন না। তো আপনার মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে। এই কনফিউশনটা কিন্তু সব ক্ষেত্রে শুরু হলো, এক্সপোর্টের ক্ষেত্রে শুরু হলো, যে এক্সপোর্ট আপনি কোন টাকার রেটের উপর ভিত্তি করে করবো। আমরা মনে করেন বাংলাদেশ থেকে আমরা আমাদের অ্যাপারেল সেক্টর থেকে আমাদের তৈরি রপ্তানি পোশাকগুলো আমরা দেশের বাইরে যখন পাঠাই, আমরা কোনো একটা টাকার মুদ্রার মানকে নির্ধারণ করে পাঠাই, এই ডলারের উপর ভিত্তি করে পাঠাই আমরা। ঠিক যেরকম ডলারের মান আগে যেরকম ব্রিটেনে যে মুদ্রা ছিল সেই মুদ্রার মান অনুযায়ী ছিল, এখন মুদ্রার মান যেহেতু
মিনিটে মিনিটে ফ্লাকচুয়েট করতে শুরু করলো, যে রাষ্ট্রটা ইচ্ছে করে দাম কমাচ্ছে আবার বাড়াচ্ছে। এর ফলে কী হলো, যে পারস্পরিক যে সম্পর্ক, পারস্পরিক যে লেনদেন, ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু আর হচ্ছিল না। এর ফলে অবস্থা কিন্তু অনেক খারাপ হলো। যখন দ্বিতীয় অবস্থাটা এত খারাপ হলো, যেটাকে মূলত যারা অর্থনীতিবিদ তারা গ্রেট ডিপ্রেশনের সবচেয়ে বড় কারণ মনে করে, যে অর্থাৎ স্টেট এ যখন নিজের মুদ্রার মান কমাইলো, স্টেট বি দেখলো যে আমার মুদ্রার মান না কমাইলে হইতেছে না, কারণ আমি ব্যবসা করতে পারতেছি না। তারপরে স্টেট বি যখন করে স্টেট সিও করলো, ডিও করলো, ইও করলো, এফও করলো, এরকম করে সার্কেল চলতে থাকলো, যে একজন করছে ওটা দেখে দেখে ও আর একজন করে। কারণ অর্থাৎ স্টেট এ যখন করছিল মুদ্রার মান কমাইছিল, কারণ সে করছিল নিজের বেনিফিটের জন্য, যে আমার রাষ্ট্রের ভিতরে যে অর্থনৈতিক সমস্যাগুলো আছে আমি সেগুলো সমাধান করব। এখন স্টেট বি যখন দেখলো যে ও ওই টাকার মুদ্রার মানটা কমায় নিজের অর্থনৈতিক সমস্যা সমাধান করতেছে, আমি কেন করবো না। তো এর ফলে কী হলো, এরা সবচেয়ে বড় যে আঘাতটা করলো সেটা হচ্ছে যে এক্সিস্টিং যে এক্সচেঞ্জ সিস্টেম সেটা ছিল সেখানে আঘাত করলো। তো তার ফলে তৃতীয় পলিসিটা, অর্থাৎ তৃতীয় ধাপে যখন পলিসিটা গ্রহণ করলো মুদ্রার মান কমানোর পরে, সেটা হচ্ছে কি প্রোটেকশনিজম, যেটাকে আমরা অর্থনৈতিক ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমি একটা থিওরি হিসেবে জানি, যে রাষ্ট্রগুলো বিশেষ করে যে সকল রাষ্ট্রগুলো এই মুদ্রামানটা কমায় নেয়, তারা কী করলো, তারা হচ্ছে এখান থেকে বাঁচার জন্য প্রোটেকশনিজম পলিসিতে গেল। তো তারা হচ্ছে কি নিজেদের বর্ডারটা সিল করে দিল, তারা সকল ধরনের আমদানির উপর প্রচুর পরিমাণে কর আরোপ করলো, শুল্ক আরোপ করলো। এর ফলে কী হলো, যে নিজের দেশে আর আমদানি প্রবেশ করাতে পারতেছিল না, এবং নিজের রাষ্ট্রে যে মুদ্রামান ব্যবস্থাটা ছিল, যেটা আগের স্ট্যান্ডার্ড অনুযায়ী, সেইটাকে কিন্তু তারা ধরে রাখছিল, এবং নিজের রাষ্ট্রের ভিতরে তারা বেকারত্ব কমানোর জন্য নিজেদের অর্থনীতি তৈরি করা, নিজেদের কর্মসংস্থান তৈরি করা, বা নিজেদের উৎপাদন ব্যবস্থা তৈরি করা, এই জিনিসগুলো থেকে তারা অনেক বেশি মনোযোগ দিতেছিল, বিশেষ করে জার্মানি এবং ইউএসএ। কারণ ইউএসএ দীর্ঘদিন যাবৎ মনরো ডক্ট্রিনের মাধ্যমে তারা কিন্তু সমগ্র পৃথিবীর থেকে পলিটিক্যালি কিন্তু তারা আলাদা ছিল, কিন্তু ইকোনমিক্যালি না। তারা কিন্তু ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্রের সাথে অর্থনৈতিকভাবে কিন্তু তারা জড়িত ছিল। যখন দেখলো ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্রই প্রায় এই যে আপনার নিজেদের মুদ্রার মান নিজেরাই কমায় ফেলাচ্ছে, তখন তাদের যে একটা বড় ইনভেস্ট ইউরোপে ছিল, সেটার কিন্তু সে ফিডব্যাক, সেটা যে রিটার্ন, সেটা কিন্তু সেভাবে পাচ্ছিল না। তো এইটা কিন্তু তাদের জন্য একটা বড় ধাক্কা ছিল। তো সেই ধাক্কা থেকে তাদেরকে রক্ষার জন্য তারা কিন্তু এই প্রোটেকশনিজম পলিসিটা নিয়েছিল ইকোনমিক্যালি, নিজের রাষ্ট্রের ডেভেলপমেন্টে করা। পাশাপাশি হিটলারের যে জার্মানি ছিল, জার্মানি করলো কি, জার্মানিও কিন্তু ইউএসের মতনই পলিসি গ্রহণ করলো। সে করলো কি, নিজে একটা মুদ্রামান ব্যবস্থা তৈরি করলো, সেই মুদ্রামান ব্যবস্থা অনুযায়ী কিন্তু সে গেল, সে কিন্তু মুদ্রার মান নিজে কমায় নেয়। স্ট্যান্ডার্ড যে মুদ্রামান ব্যবস্থাটা ছিল, সেই মুদ্রামান ব্যবস্থাটা সে নিজে ক্ষমতা নিয়ে আসছিল, অর্থাৎ যেটা আগে ব্রিটেনের আন্ডারে ছিল, সেটা ব্রিটেন যখন ছেড়ে দিল, সেটা কিন্তু হিটলার নিয়ে আসলো। তো তার ফলে কিন্তু সে কিন্তু অর্থের দাম পরিবর্তন করে না ইচ্ছে করে, সে কিন্তু স্ট্যান্ডার্ড অনুযায়ী গেছিলো এবং অন্য রাষ্ট্রগুলোর সাথে সেভাবে চলছে। তো তার ফলে কিন্তু জার্মানি, ইউএসএ এরা কিন্তু কম অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এই ধরনের সমস্যাগুলো যখন হয়, তখনই প্রোটেকশনিজম পলিসিটা গ্রহণ করে প্রত্যেকটা রাষ্ট্র বাধ্যতামূলকভাবে। এবং প্রোটেকশনিজম পলিসিটা কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের যে অর্থনৈতিক যে সমস্যাটা, গ্রেট ডিপ্রেশন কিন্তু তখন হয়ে গেছিলো। অর্থাৎ যখন মুদ্রামানটা কমানো হয় প্রত্যেকটা রাষ্ট্র ইচ্ছা করে, তখন কিন্তু এই গ্রেট ডিপ্রেশনটা ঘটে এই মুদ্রামান কমানোর ফলে। তো এই গ্রেট ডিপ্রেশনের যে একটা বড় প্রভাবটা রয়েছে, সেই ধাক্কাটা কাটায় ওঠার জন্যই কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র প্রোটেকশনিজম পলিসিটা গ্রহণ করছিল। এবং তখনকার যে অর্থনৈতিক বড় বড় স্কলাররা ছিল, বিশেষ করে কেইনস, যে তখনকার সবচেয়ে প্রসিদ্ধ অর্থনীতিবিদ ছিলেন, যিনি মূলত যে নিউ লিবারাল ইকোনমি বা ফ্রি মার্কেট সিস্টেমে এই ব্যবস্থাটাকে প্রচলন করার জন্য কথা বলছিলেন, তিনিও পর্যন্ত কিন্তু প্রোটেকশনিজম এই পলিসিটাকে কিন্তু সাপোর্ট করছে। অর্থাৎ বলছিলেন যে এই যে বড় একটা ধাক্কা, এখান থেকে প্রত্যেকটা রাষ্ট্রকে নিজেকে সেলফ সাফিসিয়েন্টের দিকে যাইতে হবে, এবং সেই ক্ষেত্রে নিজের যে আমদানি সেটা কমাইতে হবে, রপ্তানি বাড়াইতে হবে, এবং রপ্তানি না বাড়াইলে হবে নিজের অভ্যন্তরীণ যে ইকোনমিক যে ন্যাশনাল যে ইকোনমি, সেটাকে বেশি প্রসিদ্ধ করতে হবে। তো এই পলিসিটা কিন্তু তখনকার রাষ্ট্রগুলো করতেছিল, এবং তিনি এই পলিসিটাকে সাপোর্ট করলেন। এবং তিনি কিন্তু 1944 সালে ব্রেটন উডসে একটা খসড়া প্রদান করলেন। সেই খসড়ার ভিত্তি করেই কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ব্যাংকের মতন যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠলো। পরবর্তীতে গ্যাট তৈরি হলো, একটা ট্রেডের একটা রুলস তৈরি করলো। কিন্তু সেই 1950 থেকে 1945 থেকে 1970 পর্যন্ত কিন্তু একটা দোটানা অবস্থার মধ্যে গেছে পৃথিবী। অর্থাৎ আমরা দেখি তখন পর্যন্ত ডলারের ভিত্তিতে এক্সচেঞ্জ হইতো, 1970-এর দিকে ডলারের এক্সচেঞ্জটা কমে বন্ধ হয়ে গেল। তখন কিন্তু সোনাও চলে আসলো সেখানে, গোল্ডের উপর ভিত্তি করেও কিন্তু সেখানে এক্সচেঞ্জ রেট
হইল। তো 1970 থেকে বর্তমানে এই সময় পর্যন্ত কিন্তু অনেকগুলো অর্থনৈতিক ক্রাইসিস ঘটছে। এই ক্রাইসিসগুলো ঘটছে কিন্তু একই ধরনের পলিসির ফলে, অর্থাৎ 1945 থেকে 1970 পর্যন্ত অবস্থা খারাপ থাকলেও সেখানে কোনো ধরনের বড় ক্রাইসিস ঘটে না। কিন্তু 1970 থেকে বর্তমান সময় পর্যন্ত যেহেতু সেখানে এক্সচেঞ্জের যে জায়গাটা সেখানে যেহেতু পরিবর্তন ঘটছে, এবং আমরা সেখানে দেখি অনেক ধরনের পলিসি আছে, মডার্নাইজেশন পলিসি, নিউ লিবারাল ইকোনমিক পলিসি, এই যাবতীয় অনেক ধরনের নতুন নতুন পলিসিগুলো কিন্তু ইকোনমিক বা মনিটারি সিস্টেমগুলো কিন্তু সমগ্র বিশ্বে আসছিল। তো তার ফলে কি এই যে যখন গ্লোবালাইজেশন কনসেপ্টটা ডেভেলপ হয় এবং এই ধরনের পলিসিগুলো যখন রাষ্ট্রগুলো গ্রহণ করা শুরু করে, তখনই কিন্তু এটাকে বেগাদা নেইবার পলিসির মধ্যে শুরু করে। অর্থাৎ মনে করেন যে একটা রাষ্ট্র ক্যাপিটালিজম বা ফ্রি মার্কেট সিস্টেমকে ধরছে এবং সে বলতেছে যে এর মাধ্যমে সে তার সমৃদ্ধিটা অর্জন করবে। তখন পার্শ্ববর্তী রাষ্ট্র যাদের ক্ষেত্রে হইতে পারতো যে এই ফ্রি মার্কেট সিস্টেমটাকে এভাবে না যে, অর্থাৎ হইতে পারে যে একটা নতুন স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্র, মনে করেন বাংলাদেশ, অন্য একটা রাষ্ট্র যার প্রথম কেবল স্বাধীন হয়েছে, তার যিনি প্রথম দরকার ছিল, যেমন গ্রেট ডিপ্রেশনের সময় রাষ্ট্রগুলো শিকার হয়েছে অর্থনৈতিক অবরোধ মহামন্দার, তখন তারা প্রোটেকশনিজম পলিসিটা গ্রহণ করছিল। তখন একটা স্বাধীন রাষ্ট্রের উচিত ছিল প্রোটেকশনিজম পলিসিটা গ্রহণ করা, কিন্তু সে প্রোটেকশনিজম পলিসিটা গ্রহণ না করে শিল্পোন্নত একটা রাষ্ট্র যখন পুঁজিবাদের বিষয়টা গ্রহণ করছে বা ফ্রি মার্কেট সিস্টেমটা গ্রহণ করছে, সে একটা স্বাধীন রাষ্ট্র, সে অর্থনৈতিকভাবে ভঙ্গুর পর্যায়ে রয়েছে, সেও কিন্তু আইসা অন্য একটা রাষ্ট্রকে দেখা দেখে সেও কিন্তু একই ধরনের পলিসিটা গ্রহণ করলো। এর ফলে কী হলো? এর ফলে একটা বড় ধরনের ক্লাশ কিন্তু অনেকগুলো ঘটে। যেমন 1997 সালে এশিয়ার একটা বড় ধরনের অর্থনৈতিক ক্রাইসিস ঘটে। 1990-এর দিকে ইউরোপে ক্রাইসিস ঘটে। আমরা 2007 সালে দেখলাম একটা বড় ফিনান্সিয়াল ক্রাইসিস ঘটে। এই ধরনের ক্রাইসিসগুলো কিন্তু এর ফলেই ঘটে। তো বেগার দ্য নেইবার পলিসিটা মূলত অর্থনীতির সাথে অনেকটা জড়িত। এখানে হচ্ছে কি, একটা রাষ্ট্র যখন অন্য একটা রাষ্ট্রকে দাবিয়ে রাখার জন্য নিজে কোনো একটা পলিসি গ্রহণ করে, এবং অন্য রাষ্ট্রটা অর্থাৎ স্টেট বি যখন দেখে আমাকে স্টেট এ দাবিয়ে রাখার জন্য এই পলিসিটা গ্রহণ করছে, আমিও সেই পলিসিটা গ্রহণ করব, তো এর ফলে কী হয়? এর ফলে কেউই কিন্তু সেখান থেকে বেনিফিটেড হইতে পারে না। সকলে কিন্তু সেখান থেকে একটা জেনারেল কনক্লুশনে যায় এবং অবস্থাটা কিন্তু আনস্টেবল একটা পজিশন তৈরি হয়। একটা ব্যালেন্সের যে জায়গাটা আগে ছিল, স্টেট এ যখন সেখানে দাঁড়ায় তখন কিন্তু ইমব্যালেন্সটা শুরু হয়, তখন স্টেট বিও সেখানে দাঁড়ায়, ইমব্যালেন্স থেকে শুরু করতে করতে ব্যালেন্সটা কিন্তু ভেঙে যায়। তো এইভাবে কিন্তু একটা ইন্টারন্যাশনাল সিস্টেমের একটা, বিশেষ করে ইন্টারন্যাশনাল ইকোনমিক পর্যায়ে একটা বড় ধরনের ক্রাইসিস ঘটতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। জানি বিষয়টা আপনাদের কাছে অনেক জটিল লাগবে, আজকে আমি হয়তো অনেক জটিল করে বলতেছি। তো যদি কোনো কিছু ডাউট থাকে অবশ্যই প্রশ্ন লিখবেন নিচে, কিছু যদি জানার থাকে অবশ্যই প্রশ্নে লিখে দিবেন। পাশাপাশি আপনারা এই বিষয়টা নিয়ে একটু স্টাডি করবেন, আন্তর্জাতিক সম্পর্কে, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, বিশেষ করে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমির ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্টটা খুবই জরুরি, আমাদের সকলে জানা দরকার। কেন একটা রাষ্ট্র অন্য একটা রাষ্ট্রকে দেখেই অনুপ্রাণিত হইতে হবে, এই ধরনের কেন একটা কন্ডিশন সেখানে থাকবে, এর ফ্রুটফুলনেসটা কী, এর বেনিফিটটা কি হইতে পারে কি পারে না। তো বন্ধুরা, এই ছিল আলোচনা। সকলকে ধন্যবাদ আলোচনাটা শোনার জন্য। আসসালামু আলাইকুম।